মিশু চমকে উঠে বলল, আমার অনেক গল্প আছে আপনাকে শোনানোর। অনেক গল্প, সব শোনাবো। মেঘালয় মিশুকে নিয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসলো। মিশু ওর সামনে বসে মেঘালয়ের চোখের দিকে তাকালো। মেঘালয় বলল, তোমার সব কথা শুনবো, বলো কি কি কথা পেটে ওকে ঝুঁকি মারছে। মিশু সোজা হয়ে বসলো গল্প করার জন্য। মিশু বলতে আরম্ভ করলো, আচ্ছা, স্বামীরা কেন বোঝে না তাদের স্ত্রীরা কি চায়? মেঘালয় ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কাদের কথা বলছো বলো তো? আরে আমার একটা কাজিন, ওদের প্রেমের বিয়ে, কিন্তু মেঘালয় কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। মিশু আমতা করছে দেখে বলল, বলো কি হলো আবার? আমার না খুব লজ্জা করছে। যদিও আপনার কাছে লজ্জা করাটা ঠিক না, আর আমি তো এসব কথাবার্তা আপনাকে ছাড়া আর কাউকে বলতেও পারবো না। তুমি নির্দ্বিধায় বলো, কোনো অসুবিধা নেই, সময় লাগলে নাও, তবু লজ্জা করো না। মিশু মাথা ঝাঁকালো। মেঘালয় বিছানায় হেলান দিয়ে বসে মিশুকে কোলের উপরে টেনে নিল। ওর কোলে মাথা রেখে বিছানায় গায়ে লিয়ে দিয়ে শুয়ে পড়ল মিশু। মেঘালয় ভেজা চুলের গন্ধ শুকে বলল, পাগল করা ঘ্রাণ তোমার চুলে, আমার ঘুম এসে যায় এই গন্ধে। মন খারাপের রাতগুলোতে চুলের ঘ্রাণ শুকিয়ে ঘুম পাড়াবো আপনাকে। মন খারাপের রাতগুলো কখনো না আসুক, এবার সিলিংয়ের দিকে তাকিয়ে তোমার গল্পটা শুরু করো। মিশু আবারও শুরু করলো, আপু প্রচণ্ড ভালোবাসতো ভাইয়াকে। দীর্ঘদিন প্রেম করে বিয়ের আগে শুধুমাত্র হাগ কিস এগুলোই হয়েছে ওদের মধ্যে। একজন আরেকজনের অনেক কেয়ার করত, বোঝাপড়াও ভালো ছিল। দুজনে মিলে বাসায় জানালো তারা একে অপরকে পছন্দ করে। বাসা থেকে দেখাশোনা করে বিয়ে হলো। দুজনে কত খুশি ছিল বিয়ের সময়। বিয়ের আগে 15-20 দিন ধরে শুধু প্ল্যানই করে গেছে। শুধু কি বিয়ে, প্রেম করার সময়ই তো সবাই প্ল্যান করে ফেলে হানিমুন, বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে। ভাইয়া ওকে বলতো বিয়ের রাতে সারা রাত ওর চুলে হাত বুলিয়ে দিবে, অনেক গল্প করবে দুজন মিলে। কিন্তু মেঘালয়ের কৌতূহল আরও বেড়ে গেল। মাথা নিচু করে তাকিয়ে আছে মিশুর দিকে। মিশু কি যেন ভাবছে। দুই ভ্রুয়ের মাঝে শুকনো ভাঁজ পড়েছে ওর। দেখতে ভালোই লাগছে মেঘালয়ের। মিশু বলল, বাসর রাতে ঘরে ঢুকেই ভাইয়া বিছানার দিকে এগোতে থাকে। আপু উঠে এসে সালাম করবে ভেবেছিল, কিন্তু ওঠার পরপরই ভাইয়া আচমকা এসে ওকে জাপটে ধরে। আপু গভীরভাবে জড়িয়ে ধরে ওকে। ভাইয়া আপুর চুলের গন্ধ নেয়, গালে চুমুও খায়, আর তারপরই পাগল হয়ে যায় একেবারে। আপুকে একটুও শাড়ি গয়না খোলার সুযোগ দেয় না, জোরে চাপ দিতে থাকে বুকে। আপুর গায়ে ভারী ভারী গহনা থাকায় ও প্রচুর ব্যথা পাচ্ছিল। আপু উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে বলছিল, আমাকে একটু সময় দাও। কিন্তু ভাইয়া ওকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে পিছনে ঠেকিয়ে বারবার ঘষছিল। কষ্টে কান্না করে দেয় আপু। মেয়েটা চেয়েছিল স্বামী একবার হাসি মুখে পাশে বসবে, জিজ্ঞেস করবে এই বাড়িতে তার কেমন লাগছে। বাসার জন্য যেন মন খারাপ করে না, আগামী দিনগুলোর জন্য দু একটা কথা বলবে। মেয়েটা তার পরিবারকে ছেড়ে চলে এসেছে, তার অনুভূতিটা একবারও বোঝার চেষ্টাও করেনি। মেয়েটা চেয়েছিল স্বামী তাকে একবার বুকে জড়িয়ে ধরুক, অনেক ভালোবেসে স্পর্শ করুক, কিন্তু ছেলেটার তর সইছিল না। মিশুর চোখে মুখে ফুটে উঠেছে বিতৃষ্ণা। মেঘালয় ওর মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। মিশু বলল, এটা কেমন ভালোবাসা মেঘমণি? বিয়ের অনেক দিন পেরিয়ে গেছে, এখন দিনের পর দিন আপু তার স্বামীর কাছে ধর্ষিত হয়। যে স্পর্শে কোনো ভালোবাসা নেই সেটা তো ধর্ষণই। একটা মেয়ে চায় একটু আদর, একটু কেয়ারনেস, ভালোবাসাময় স্পর্শ। কিন্তু অনেকেরই আজকাল বিয়ের পরপরই প্রেম পালিয়ে যায়। কত অদ্ভুত না? শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই কি বিয়ে? মেঘালয় মাথা চাকিয়ে বলল, হুম, বিয়ে মানে প্রেম, সবাই দায়িত্ব নিতে পারে, কিন্তু প্রেমিক কি আর সবাই হতে পারে? প্রেম করেই তো বিয়ে। ধুর, আজকাল প্রেম করে বিয়ে করা সহজ, কিন্তু বিয়ের পর প্রেম ধরে রাখাটা কঠিন। শুধুমাত্র বাবু খাইছো একটু ঘোরাঘুরি হাত ধরাধরে চুমো খাওয়াকে প্রেম বলে? প্রেম হচ্ছে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, এটা সবার থাকে না। মিশু তাকালো মেঘালয়ের চোখের দিকে, ফিক করে হেসে বলল, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, দারুণ বলেছ তো। মেঘালয় বলল,
প্রেম হচ্ছে একটা শক্তিশালী মানসিক ও শারীরিক আকর্ষণের নাম। কোনো প্রেমী শারীরিক সম্পর্কের পর মায়া কমে যায়, এদের ক্ষেত্রে মানসিক আকর্ষণ কম থাকে, এরা আলাদা হয়ে যায়। কোনো প্রেমের শারীরিক সম্পর্কের পর মায়া বেড়ে যায়, এদেরকে বলে স্বামী স্ত্রী। আর এটা বেশিরভাগ সময় স্থায়ী হয়। যে প্রেমে মানসিক ও শারীরিক দুটোর আকর্ষণ শক্তিশালী হয় তারা আজীবন সুখী হয়, আর এরা কখনো আলাদা হয় না। মিশু হুট করেই বলল, আমাদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক আকর্ষণ দুটোই শক্তিশালী। হেসে ফেলল মেঘালয়, বলল, এত কিছু বোঝো বাবা। লজ্জা পেয়ে হাসল মিশু। মেঘালয়ের গলা ঝাপটে ধরে বলল, সত্যি আগে বুঝতাম না এটা, এখন বুঝি আপনা থেকে দূরে থাকতে আমার কি যে কষ্ট হতো। আপনি যদি চুপচাপ আমার সামনে বসে থাকেন, আমার তাতেও প্রশান্তি। দেখার জন্য কি যে ছটফট লাগে। আমাদের ভালোবাসাটা পবিত্র, তাই এটা অনুভূতিগুলোও বিশুদ্ধ। আহ, হুট করে বিয়েটা হয়ে ভালোই হয়েছে দেখছি। অবশ্য বরটা যদি মেঘালয় না হতো, আমি তো জানতামই না সুখ কি জিনিস। তাহলে যে অভিমান করে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে, আর কখনো এরকম হবে না তো? না গো, হবে না। আমি তো কনফিউজ ছিলাম শেষ পর্যন্ত আপনার থেকে দূরে থাকতে পারবো কিনা। এত যে দেখতে ইচ্ছে করতো। কথাটা বলেই মেঘালয়ের চোখে চোখ রাখল মিশু। এই চোখের দিকে তাকিয়ে থেকেই বাকি জীবনটা পার করে দেওয়া সম্ভব। সত্যি, স্বামী স্ত্রী দুজনের মনে যদি একই সাথে একই রকমভাবে ভালোবাসা তৈরি হয়, এটার মতো সুখ বোধ হয় পৃথিবীর আর কোথাও থাকে না। মেঘালয় মিশুর আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে বলল। একটা গুড নিউজ আছে। মিশু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি? তন্ময় সুস্থ হয়ে আছে, আজ ওকে দেখতে গিয়েছিলাম। চমকে উঠল মিশু। এই তন্ময়ের জন্যই এত ভুল বুঝাবুঝি। আবার সেই তন্ময়? অবাক হয়ে তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। মেঘালয় বলল, তন্ময় কথা বলতে পারে, আমার সাথে ওর ভালো সম্পর্ক হয়ে গেছে। ছেলেটা অনেক ভালো, বুঝলে? মিশু একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, জানি, কিন্তু তুমি হসপিটালে যাও এটা জানতাম না। তুমি আমাকে এখনো কিছু জানো না মিশমিশ। আমার কোনো শত্রু নেই, শত্রুদেরকে বন্ধুদের পরিণত করাটা আমার অভ্যাস। সেখানে তন্ময়কে অবস্থায় ফেলে আসার পর আমি আর খোঁজ নিব না, এটা ভাবলে কি করে? মিশু অবাক হয়ে বলল, কি বলছেন? ম্যাম, আমি অনেকবার গিয়েছি ওকে দেখতে, কখনো তোমাকে বলিনি, কারণ ওর কথা তুলতেই তুমি বিব্রত বোধ করবে। মেঘালয়কে জড়িয়ে ধরল মিশু। কেন যেন চোখে পানি এসে যাচ্ছে। এই মানুষটা এত ভালো কেন? সুখে মরে যেতে ইচ্ছে করছে। সকালবেলা মিশুর ঘুম ভাঙল মেঘালয়ের ডাকে। চোখ পিটপিট করে জিজ্ঞেস করলো, এত সকালে ডাকলেন যে? আম্মু উঠে নাস্তা বানাচ্ছে, তুমি কি একটু হেল্প করো? আচ্ছা। মিশু উঠতে উঠতে চুল বাঁধছিল। মেঘালয় মিষ্টি করে হেসে বলল, ঘুম থেকে ওঠার পর তোমাকে খুব মায়াবী লাগে। মিশু মাথাটা নিচু করে মেঘালয়ের কপালে একটা চুমু দিয়ে বলল, আমি যাচ্ছি, রান্নাঘরের আশেপাশে একটু ঘুরঘুর করবেন প্লিজ। মেঘালয় ভেবাচাকা খেয়ে বলল, কেন? আপনি ঘুরঘুর করলে আমার আনন্দ হবে। হাসি পেল মেঘালয়ের। হাসি চেপে ধরে বলল, আচ্ছা যাও, আমি আসছি। মিশু ফ্রেশ হতে চলে গেল। মুচকি হাসলো মেঘালয়। পাগলি একটা, এভাবে কেউ বলে? রান্নাঘর আশেপাশে একটু ঘুরঘুর করবেন প্লিজ। ভেবে আরেক ঝলক হেসে নিল মেঘালয়। রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করছে মেঘালয়। মহারানী মিশুর আজ্ঞা বলে কথা। মিশু আর চোখে দেখছে আর মুচকি হাসছে। শাশুড়ি মায়ের সাথে রুটি বানাতে ব্যস্ত হয়ে পড়েছে ও। মিশু ঝটপট রুটি বেলছে। ওর হাতের গতি দেখে মা বললেন, বাহ বাহ, এত দ্রুত গতির রুটি কিভাবে বানাচ্ছ মিশমিশ? দেখো আবার যেন ছিঁড়ে না যায়। দেখুন আমি কত সুন্দর রুটি বানিয়েছি, একটাও কি ছিঁড়েছে? তা হয়নি, বলে রাখলাম আর কি। রুটির দোকান ছিল নাকি তোমার? মিশু খেপে গিয়ে বলল, আমাকে আপনার রুটিওয়ালি মনে হচ্ছে? তা তো হচ্ছেই। দ্রুত, এত দ্রুতগামী এক্সপ্রেসের মতো আপনি রুটি বানাচ্ছেন। মিশু চোখ রাঙিয়ে বলল, সুন্দর মতো কাজ করলেও দোষ। যদি না পারতাম তখন তো বলতেন মেয়েটা কোনো কামেরই না। মা হেসে বললেন, আমি ওরকম বলতাম না মোটেও। ঠিক আছে বাবা, তুই রুটি বানা। আমি বানাই, আপনি ভাজুন। মিশুর কাজ আর কথার ধরন দেখে দরজার আড়াল থেকে হাসলো মেঘালয়। একবার ওর দিকে তাকিয়ে আবার কাজে মনোযোগ দিল মিশু। রুটি বানাতে বানাতে বলল, আমি প্রতিদিনই আম্মুর কাছে হেল্প করতাম, বুঝলেন মা?
আগে তো আম্মু সারাক্ষণ চেঁচাতো, কিচ্ছু করিস না, শ্বশুরবাড়ি গেলে ডালি ডালি কথা আসবে। মা শব্দ করে হেসে বললেন, হুম, কাজ না পারলে তো ঢালিতে কথাবার্তা ভর্তি করে পাঠাতাম। মোর চাপে পড়ে অনেক কিছুই শেখা হয়ে গেছে। তাছাড়া রান্না বান্নাটা আমি অনেক আগ্রহ নিয়ে করি, ভালো লাগে। হুম, অনেক কাজ করেছো। এবার রুমে যাও, মেঘের বোধহয় কিছু লাগবে, অনেকক্ষণ থেকে কিছু বলতে চাচ্ছে। না মা, ওর কিছুই লাগবে না, আমি জানি। তুমি কিভাবে জানো? মেঘ বারবার আসছে কিছু বলার জন্য, হয়তো আমাকে দেখে বলতে পারছে না। একটু যাও না, দেখো ওর কি দরকার। আরে ওর কিচ্ছু দরকার নেই, আমি জানি তো। আমি তো ওকে রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করতে বলেছি। শাশুড়ি মা হাঁ হয়ে তাকালেন মিশুর দিকে, তারপর ফিক করে হেসে ফেললেন। মিশু নির্দ্বিধায় নিজের কাজ করে যেতে লাগলো। লজ্জার কোনো বালাই নেই ওর মাঝে, যেন কিছুই বলেনি সে। মেঘালয় কথাটা শুনে লজ্জায় রুমে গিয়ে বসে আছে। মিশুর জ্ঞান বুদ্ধি কম নাকি লজ্জা কম বুঝতে পারে না ও। রুটিগুলো শেষ হওয়ার পর শাশুড়ি মা মিশুকে বললেন, আপাতত তোর কাজ শেষ। মিশু হাত ধুতে গিয়েও কি যেন ভেবে না ধুয়েই রুমের দিকে ছুটল। রুমে এসে দেখে মেঘালয় বিছানায় বসে ফোনে গেমস খেলছে। ও কাছে এসে ফোনটা কেড়ে নিয়ে পাশে সরিয়ে রাখলো। তারপর মেঘালয়ের কোলের উপরে বসে বলল, আপনি আর গেলেন না কেন? কাজ শেষ। কাজ শেষ অমনি সে কোলের উপর বসে গেলে? আমার এখন একটাই কাজ, গেলেন না কেন আর? তুমি যা লজ্জায় ফেলে দিয়েছ। আমার কি করেছে? তুমি এত নির্লজ্জ কেন? মিশু ক্ষেপে বলল, ছি, এভাবে বললেন? আমি ছোট মানুষ না, আমাকে কিউট করে বলবেন। কিউট করে আবার কিভাবে বলে? মিশু মেঘালয়ের মুখটা ধরে দুই গালে ময়দা লাগাতে লাগাতে বলল। মিশু, তুমি এত পিচ্ছি কেন? মেঘালয় হেসে বলল, ঢং করো, ঢং করো। এত ঢং কই শিখছো তুমি? বেশি আদর পেলে মেয়েরা ঢঙ্গি হয়ে যায়, শাবনুরের মতো। তাই তো দেখছি। এখন আবার আমার গালে ময়দা লাগিয়ে দিচ্ছ। মাত্র শাওয়ার নিয়ে আসলাম। মিশু মুচকি হেসে বলল, আপনি তো আনরোম্যান্টিক হলেন কবে? এইগুলো ময়দার মতো দেখতে হলেও কি হবে, এগুলো তো ময়দা না। কাজ করতে করতে আমি যতগুলো মিস করেছি, যতগুলো ভালোবাসা জমিয়েছি, এখন সেগুলো আপনার গালে লাগিয়ে দিলাম, বুঝেছেন? ও আচ্ছা। ধ্যাত, কেমন যেন করছেন। আমার তো মনে হচ্ছে আর কয়েকদিন গেলে আমাকে আর আপনার ভালোই লাগবে না। মেঘালয় মিশুকে জড়িয়ে ধরে বলল, পাগলি রে, মজা করছিলাম তো। তোকে ভালো না লেগে উপায় আছে? আমার কাছে তো প্রতিটা দিনই তোকে নতুন লাগে। সবসময় নতুনভাবে আবিষ্কার করি তোমায়। এই ভালোবাসায় আমার কোনোদিন একঘেয়েমিতে আসবে না। তাই যেন হয়। মিশু মেঘালয়ের কোলে বসে ওকে জড়িয়ে ধরে রইল। মেঘালয় চোখ বন্ধ করে অনুভব করছে ওকে। মেয়েটা ধীরে ধীরে ওর সবটা দখল করে নিতে আরম্ভ করেছে। সদ্য প্রেমে পড়ার অনুভূতিগুলো বুঝি এরকমই হয়। মিশুর শরীর থেকে ঘামের একটা উন্মাদনাময় গন্ধ আসছে, যা চুম্বকের মতো আকর্ষণ করছে মেঘালয়কে। ও কাঁধে মুখ ডুবিয়ে সেই ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়েছে। ওয়েডিং প্ল্যানারের সাথে ঘুরে ঘুরে সাজসজ্জার কাজগুলো দেখছে মিশু। গায়ে হলুদের মঞ্চটা কেমন হবে সেটা নিজেই বলে দিল। রাতে বিয়ের শপিংয়ে বের হবে সবাই মিলে। আগামীকাল মিশু চলে যাবে নিজের বাসায়। যখন বিয়েবাড়ির ডেকোরেশন নিয়ে কোমর বেঁধে ব্যস্ত হয়ে পড়ল মিশু, এমন সময় একটা ফোন এলো। কথা বলা শেষ করে কিছুক্ষণের জন্য চোখের পলকও পড়ছিল না। সব কিছু যেন হঠাৎ করেই থেমে গেল। এমন একটা খবরে আজকের আনন্দের বদলে কষ্ট হচ্ছে। কি হবে এখন? মিশু যে স্কলারশিপের পরীক্ষাটা দিয়েছিল সেটা পেয়ে গেছে। এখন অভিভাবক সহ হাই কমিশনার অফিসে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে। এমন একটা স্কলারশিপ পাওয়াটা নিঃসন্দেহে আনন্দের সংবাদ। কিন্তু মিশুর পক্ষে এখন দেশের বাইরে যাওয়াটা কোনোভাবেই সম্ভব না। প্রথমত শ্বশুরবাড়ির লোকরা যেতেই দেবে না, আর দ্বিতীয়ত মেঘালয়ের থেকে দূরে গিয়ে দুজনের কেউই থাকতে পারবে না। চুপচাপ হয়ে মেঝেতে বসে রইল মিশু। শাশুড়ি মা এসে জিজ্ঞেস করলেন কোনো সমস্যা কিনা। মিশু কোনো উত্তর না দিয়ে ঠাই বসে রইল। মেঘালয় অফিস থেকে ফিরল বিকেল বেলা। মিশুকে আনমনা হয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো কেউ কিছু বলেছে কিনা। মিশু একবার মেঘালয়ের চোখের দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিল। মেঘ কাছে এসে ওর হাতটা ধরে বলল, কি হচ্ছে মিশু? এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? আমার স্কলারশিপটা এসে গেছে। মেঘালয় চমকে উঠে মুচকি হেসে বলল, সেটা তো অনেক ভালো খবর। এইভাবে মন খারাপ করে বসে থাকবা? আমি ওটা ক্যান্সেল করে দিব। সে কি, কেন?
আমাকে দেশের বাইরে চলে যেতে হবে, আর এখন সেটা কোনোভাবেই সম্ভব না। মেঘালয় কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে রইল, তারপর মিশুকে কাছে টেনে নিয়ে মৃদু স্বরে বলল, মন খারাপ করো না, যেহেতু সেটা এখন সম্ভব না, কাছে মন খারাপ করে লাভ নেই। মিশু করুণ সুরে বলল, আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। বিয়েই একটা মেয়ের জীবনে সব কিছু নয়। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম না। একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, সামাজিক কর্মকাণ্ডগুলোতে নিজেকে জড়াতাম। জীবন নিয়ে তো সবারই ভাবনা থাকে, তাই না বলুন? মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হুম, তাহলে এখন কি করতে যাচ্ছ? বাইরে যাবে? আমাকে কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেয় সেটা আগে দেখি। ওদের ভার্সিটিগুলোতে গবেষণার সুযোগ অনেক বেশি। দেশের বাইরে গেলে বিশ্বের যে কোনো দেশে ঘোরাটা আমার জন্য সহজ হতো। তাছাড়া অন্য দেশের অন্য সংস্কৃতির মানুষগুলোর সম্পর্কেও জানার সুযোগ পেতাম। আমার সাথে কি বিশ্বের সব দেশ ঘুরতে পারবে না? সবখানে আমি তোমাকে নিয়ে যাব। আর কোনো দেশ সম্পর্কে জানার জন্য সেখানকার মানুষদের সম্পর্কে কিছুদিন মিশলেই, একটু রিসার্চ করলেই জানা যায়। এর জন্য কয়েক বছর থাকতে হবে না। মিশু আর কিছু বলল না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল চুপচাপ। মেঘালয় ব্যাপারটা খেয়াল করে ওকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চেয়েছিলে, তাই না? একটা ভালো ভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ো। আমরা একসাথে একটা সুন্দর সংসার করতে পারি। আর তোমার তো পড়াশোনা শেষ করে চাকরি করার প্রয়োজন নেই। আমি তো বলেছি, বিজনেসের ব্যাপারে যা করতে হয় আমি হেল্প করব। তাছাড়া ফ্যাশন ডিজাইনার হওয়ার পর তুমি চাইলে নিজের একটা কোম্পানি খুলতে পারো। তুমি ইউনিক ডিজাইন করতে পারলে আমাদের গার্মেন্টসের প্রোডাক্ট দেশে বিদেশে কতটা চাহিদার হবে ভাবতে পারো। সব দিক ভেবে আমি তোমাকে এটাই করতে বলবো। মিশু মাথাটা নিচু করে বলল, আপনার পরিবারের ক্রেডিট নিয়ে এগুলো করতে হবে আমায়? কিন্তু আমি চাইছিলাম নিজেই কিছু করে দেখাতে। আজব কথা বললে। আমার পরিবারের ক্রেডিটের কথা বলছো কেন? আমি তোমার আয়না, তোমার একটা সত্তা। আর আব্বু আম্মু তোমার বাবা মায়ের মতোই। এত কিছুর পরও তোমার নিজের চেষ্টায় কেন পড়াশোনা করতে হবে? স্কলারশিপ নিলে তো সরকার টাকা পড়তে হবে, তাই না? সেটা আমার মেধাকে মূল্যায়ন করে। আজকে যদি বিয়েটা না হতো, আমি ঠিকই স্কলারশিপ নিয়েই পড়তে যেতাম। একটা বিয়েই জীবনের সব কিছু উল্টো পাল্টো করে দিল। মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসলো, তারপর টাই খুলতে খুলতে বলল, ওকে, তাহলে তোমার যে ভালো লাগে তুমি তাই করো। আমি তোমাকে শুধুমাত্র ভালোটাই সাজেস্ট করব। আমি আছি, ফিরেস্তার মতো দুজন বাবা মা আছে। তবুও যদি দেশের বাইরে গিয়ে একা থাকাটা তোমার জন্য বেশি আনন্দের মনে হয়, তাহলে যাও। আমার ফ্যামিলি তোমার সাথে রুড বিহেভ করলে অন্য কথা ছিল। তারা তোমাকে মনের মতে আপন করে নিয়েছে। আমি তোমাকে আর কিছু বলবো না। সিদ্ধান্ত তোমার। যা ডিসিশন নেবে আমরা তাই মেনে নেব। তবুও কোনো দিনও যেন বলতে না পারো বিয়ের কারণে তোমার লাইফটা শেষ হয়ে গেছে। মিশুর চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের মেধা শক্তি দিয়ে অর্জিত একটা স্কলারশিপ পেলে ইচ্ছে তো করবেই সেটা গ্রহণ করতে। একান্তই নিজের মতো বাঁচতে চাওয়াটা প্রত্যেক মেয়েরই ইচ্ছে। আর এটাও সত্যি যে মেঘালয় আর ওর পরিবারকে ছেড়ে যাওয়াটাও নিতান্তই বোকামি হয়ে যাবে। মেঘালয় বলল, এখনই বললে বিয়েটা তোমার সবকিছু উলটপালট করে দিয়েছে। বিয়ে না হলে তুমি অনেক কিছু করতে পারতে। সারা জীবন এটাই বলবে হয়তো। মেয়েদের একটা স্বভাবগত অভ্যাস হচ্ছে, কোনো কিছু মনের মতো না হলে ওরা বলবে বিয়ের জন্য এটা হলো, বিয়েটা করে আমার লাইফটা শেষ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বিশ্বাস করি বিয়েটা একটা মানুষের জীবন শেষ করে না, বরং একটা নতুন জীবন শুরু করে। আগের জীবনে আমাদের কোনো হাত ছিল না, বাবা মায়ের ইচ্ছা মতো চলতে হয়েছে। কিন্তু বিয়ের পরের জীবনটা আমরা দুজন যেভাবে চাইব ঠিক সেভাবে চলবে। আমরা চাইলে পৃথিবীর সবচেয়ে সুখী কাপল হতে পারি। মিশুর চোখে পানি টলমল করছে, দু এক ফোঁটা গড়িয়ে পড়ছে গাল বেয়ে। মেঘালয় উঠে এসে ওর পাশে দাঁড়ালো, দু হাতে ওর কোমরটা ধরে ওকে উঁচুতে তুলে ধরে জিভ দিয়ে চোখের জল শুষে নিয়ে বলল, আজীবন আমার সাথে থাকিস। তোর চোখের জল কখনো মাটিতে পড়তে দিব না। পড়ার আগে সে জল ওষ্ঠে তুলে নেব। মিশু নিশ্চুপ। এত কিছুর পরও কেন যেন মনে হচ্ছে মেঘালয়ের থেকে দূরে সরে যেতে হবে ওকে। বিয়েতে বারবার বাধা আসছে, হয়তো প্রকৃতি একসাথে থাকতে দেবে না, কিন্তু মেঘালয়ের কথাটাই কানে বাজতে লাগলো। আজীবন আমার সাথে থাকিস। চোখের জল মাটিতে পড়ার আগেই ওষ্ঠে তুলে নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন। না চাইতেই যত্ন বেমে সেটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো বোকামিটাও মিশু অন্তত করবে না। মেঘালয় যে কঠিনভাবে ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মেছে সেটাকে তুচ্ছ করে দেখার সাধ্য ওর হবে না কখনোই। মিশু মেঘালয়ের বুকে
মাথা রেখে অনবরত এসবই ভেবে চলেছে। মেঘালয় ওকে ছেড়ে দিয়ে বলল। ফ্রেশ হয়ে আসে। মিশু কিছু বলল না। মেঘালয় বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে ভিজতে মিশুকে ডেকে বলল। এই টুকটুকির মা, শুনছো? আমার গামছাটা দিয়ে যাও তো। মিশু তোয়ালে নিয়ে এসে দরজা টান দিতেই দেখল মেঘালয়ের পুরো শরীরের জল ফোঁটা চিকমিক করছে। এতটা লোভনীয় লাগছে যে নিজেকে সামলে রাখা দায়। মুহূর্তে ঘোরের মাঝে চলে গেল মিশু। মেঘালয় হাত বাড়িয়ে তোয়ালে নেওয়ার ছলে মিশুর হাতটা একবার ছুঁয়ে দিল। আর্দ্র শীতল হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে মিশু। মেঘালয়ের দিকে তাকালো। চোকাচোকি হয়ে যেতেই আর কিছু বলতে হলো না। হাত বাড়িয়ে পুতুলের মতো তুলে ধরে মিশুকে বাথরুমের ভেতরে টেনে নিল মেঘালয়। স্নানের পর মিশুর চেহারায় একটা অনবদ্য স্নিগ্ধতা এসে ভর করে। ভেজা চুলগুলো চিবুকের পাশে দুলছে। মেঘালয় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে থাকতে বলল। চুল তার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তা শ্রাবন্তীর কারুকার্য। মিশু আর চোখে তাকিয়ে বলল। তারপর অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচনে দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারা অন্ধকারে যমুনা ব্রিজের ট্রাকের ওপর। বলেছিলাম আমি, এতদিন কোথায় ছিলেন রংপুরের বনলতা সেন? গল্পটা কিন্তু সেখানেই শুরু হয়েছিল। আমি যদি ছেলে মানুষই করে সেদিন জ্যোৎস্না দেখতে না চাইতাম তাহলে কিন্তু আজকের দিনটা আসতো না। মাঝে মাঝে কিছু ভুল জীবনটাকে কিছু প্রাপ্তি দেয়, তাই না? মিশু কিছু বলতে যাবে এমন সময় শাশুড়ি মা এসে দরজায় দাঁড়ালেন। পর্দার ওপাশ থেকে বললেন। আসবো মেঘ? মেঘালয় শোয়া অবস্থা থেকে উঠে বসতে বসতে বলল। হ্যাঁ আম্মু, আসো। মা ভেতরে এসে বিছানায় মেঘালয়ের পাশে বসলেন। তারপর কপালে শুকনো ভাঁজ ফেলে বললেন। দাড়ি বেশি বড় হয়ে যাচ্ছে, ছোট করে ফেলিস। আর তোর মামারা কালকে চলে আসবে। তোর নানু বাড়ির সবাই কালকে এসে যাবে। অলরেডি সবার বাসায় কার্ড পৌঁছে গেছে। দুদিনের মধ্যেই দেখবি বাড়িতে লোকজন গিচগিচ করছে। মেঘালয় বলল। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, আজকে ফটোগ্রাফার আসার কথা ছিল। না শোন, মিশুকে তো রংপুরে যেতে হবে। মেহমানরা এসে পাত্রীকে এখানেই দেখে সারপ্রাইজ নষ্ট হয়ে যাক, সেটা চাচ্ছি না। আমরা গাড়ি নিয়ে গিয়ে আয়োজন করে ওকে নিয়ে আসব। আজকে শপিং শেষ হলে সকালে ওকে পাঠিয়ে দেই। মেঘালয় মিশুর দিকে তাকালো। বুকের ভেতরটা ছেদ করে উঠেছে ওর। গতবার মিশু বাসায় চলে যাওয়ার পর তন্ময় গিয়ে হাজির হয়েছিল। এবার যেন কোনো ঝামেলা না হয়। মিশু হঠাৎ বলে উঠল। আমি হাই কমিশনার অফিস থেকে মিট করে আসি, তারপর বাড়ি যাই। মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন। কার সাথে মিট করবে? মিশু বলার আগেই মেঘালয় বলল। আম্মু, মিশুর স্কলারশিপটা এসে গেছে, ওকে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে। স্কলারশিপ নেবি না যখন, তাহলে যাওয়ার কি দরকার আছে? মা ঝটপট বললেন। মানে কি? না যাওয়ার কি আছে? এত বড় একটা সুখবর তোর আমাকে জানাসনি কেন? স্কলারশিপ কি ক্যান্সেল করে দেওয়ার ব্যাপারে ভেবেছিস? মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ, আমরা একসাথে থাকি, অযথা একা একা বাইরে গিয়ে করবেটা কি? মা তৎক্ষণাৎ বললেন। এসব কি মেঘ? মেয়েটা কষ্ট করে পরীক্ষা দিয়েছে, সিলেক্ট হয়েছে, এখন অবশ্যই ভাইভাতে যাবে। আর দেশের বাইরে কেন, ওর ভালোর জন্য যদি মহাকাশে স্পেসশিপেও পাঠাতে হয় সেখানেও যাবে। মেঘালয় অবাক হয়ে বলল। মা, তুমি সব কি বলছো? মিশুকে বাইরে পাঠালে আমি একা একা, ওর তো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না মা? মা বললেন। প্রয়োজন অবশ্যই আছে। একটা মেয়ে ভালো কোনো ইউনিভার্সিটিতে যাওয়া মানে গবেষণার ক্ষেত্রটা অনেক বড় হয়ে যাবে। অনেক কিছু জানার, দেখার, শেখার সুযোগ পাবে। এতে করে ওর জ্ঞান সমৃদ্ধ হবে, পাশাপাশি ক্রিয়েটিভ কিছু আবিষ্কার করেও ফেলতে পারে। সম্ভাবনা কোথায় লুকিয়ে আছে আমরা তো কেউ তা জানি না, তাই না? মেঘালয় কি বলবে বুঝতে না পেরে বলল। কোনো শাশুড়ি চায় না তার ছেলে বউ পড়াশোনা করুক, চাকরি করুক, কিংবা কোনো কিছুর সাথে যুক্ত হোক। সেখানে তুমি কেন ওকে বাইরে পাঠাতে বলছো? আমি তথাকথিত শাশুড়িদের মতো নই। জ্ঞান অর্জনের জন্য তোকে মঙ্গলে পাঠাতে বললেও আমি পাঠাবো। যদি সেখান থেকে ফিরে নাও আসিস আমার আফসোস থাকবে না, যদিও তুই আমার একমাত্র ছেলে। মিশা অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে আছে। একজন মহিলা একই সাথে একজন সুন্দর মেয়ে, একজন ভালো ডাক্তার, ভালো স্ত্রী, ভালো মা।
আমার চিন্তাধারাও কত উন্নত। সত্যি জ্ঞান বিজ্ঞানের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর কথাবার্তা সবসময়ই আলাদা হয়, আর চিন্তাধারাটাও সব ধারণার বাইরে। মুগ্ধতার রেশ কাটতে চাইছে না মিশুর। মা মিশুকে বললেন, তুমি ভাইবা দিয়ে আসো, মেঘের কথায় কান দিও না। দেশের বাইরে যাবে কি যাবে না সেটা আমরা আলোচনা করে ঠিক করব। আগে দেখো তোমাকে কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেয়। যাবে কি না পরে দেখা যাবে, আপাতত ভাইবাটা দিয়ে আসো। ইন্ডিয়া হাই কমিশনারের সাথে সাক্ষাতের একটা এক্সপিরিয়েন্স হোক। মিশু উঠে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আপনি অনেক স্মার্ট। পাগলিটা। এখন রান্না করে যা, গরুর মাংস ম্যারিনেট করে রাখবি। আমার মেঘের সাথে একটু কথা আছে। আমি কি থাকতে পারি না? না, প্রত্যেকে নিজস্ব কিছু ব্যাপার থাকে, সেগুলো রেস্ট্রিক্টেড দু একজন ছাড়া কাউকে বলা যায় না। সব কথা সবার সামনে বললে তো হবে না। মিশু হেসে বলল, আপনাকে মোটিভেশনাল স্পিকার মনে হচ্ছে। আমি বরং আপনাদের সাথেই থাকি। একজন অতিমানবীর সাথে থাকলে অনেক কিছুই জানা যাবে। মা হেসে বললেন। সে পরে দেখা যাবে, এখন বিদায় হতো, সাবধানে কাজ করবি। মিশু মাথা ঝাঁকিয়ে একটা দৌড় দিয়ে রান্নাঘরে চলে গেল। মা মেঘালয়ের দিকে তাকিয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কথা বলা শুরু করলেন। মেঘালয়ের ব্যবসার অবস্থা খারাপ। সম্প্রতি যে শেয়ারগুলো কেনা হয়েছে সেগুলোতে লসের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ওই কোম্পানির প্রোডাক্ট হঠাৎ করেই বিক্রি কমে গেছে। অনেকগুলো টাকা ধরা খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মেঘালয় সব শুনে গালে হাত দিয়ে টেবিলের উপর হাত রাখল। তীক্ষ্ণ চোখে কিছু একটা চিন্তা করছে ও। মা কাছে এসে বললেন, যেটা বলার জন্য এসেছিলাম, সংশয় নামে এক ছেলে আমাকে কয়েকদিন থেকে ফলো করছে। যেখানেই যাচ্ছি ওকে দেখছি। যদিও ও অনেক কেয়ারফুলি ফলো করে, কিন্তু আমার চোখ এড়ায়নি ব্যাপারটা। ছেলেটা কিডন্যাপ করতে চাচ্ছে নাকি অন্য কিছু ধান্দা করছে আমি বুঝতে পারছি না। তোর বাবাকে বললে হুলুস্তর কাণ্ড বাঁধিয়ে ফেলবে। তুই দেখ তো ব্যাপারটা। মেঘালয় মায়ের দিকে তাকিয়ে বলল, এই সংশয় আবার কে? বয়স কেমন? 25-26 হবে। আচ্ছা, আমি দেখছি। কাল তোমাকে ফলো করে আমি যাব। আর কিছু বুঝতে পারো? না, তবে সংশয়ের চেহারার সাথে একজনের চেহারার খুব মিল, সেটা ভাবছি। কার? মা বললেন, মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ার সময় এক ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতো। তোর বাবা ওকে পাবলিক প্লেসে কান ধরিয়ে উঠবস করানোর পর ছেলেটা আমার মুখে অ্যাসিড মারতে আসে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পাবলিক টের পেয়ে যায় আর কিছু আবার ওর অ্যাসিড ওর গায়েই ঢেলে দেয়। ছেলেটা বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। এরপর আর কখনো ওকে দেখিনি, কিন্তু সংশয়ের চেহারার সাথে অদ্ভুত মিল আছে, তাই তোর বাবাকে জানাচ্ছি না। মেঘালয় চিন্তিত মুখে বলল, কাহিনীর জটিলতা আছে দেখছি। কালকে দেখব। তুমি সাবধানে চলাফেরা করো। ডিউটি না থাকলে বাইরে যাওয়ার দরকার নেই। বিয়েবারে নিয়ে ব্যস্ত থাকো, বাকিটা আমি দেখছি। কিন্তু আম্মু, ওর নাম সংশয়, তুমি জানলে কি করে? ছেলেটা আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রোফাইল গেটে দেখলাম ওর নাম সবাই সংশয় বলছে। এই বয়সী ছেলে মায়ের মতো মহিলাকে ফলো করবে কি কারণে? ব্যাপারটা রহস্যজনক লাগছে। শতবর্ষী বৃদ্ধাকেও যুবকেরা দর্শন করছে, আর কি বলবো। মেঘালয় হঠাৎ মাকে ঝাপটে ধরে বলল, মা গো, এভাবে বলো না। মনে অনেক ক্ষোভ, বুঝলি। তুই না হয় তোর ফ্যামিলিকে আগলে রাখলি, যাদেরকে আগলে রাখার কেউ নেই সেসব মা মেয়েরা কি পথে ঘাটে ধর্ষিতা হবে? একটা সময় ভাবতাম ডাক্তার হয়ে মানুষের সেবা করব, কিন্তু এখন মানুষের কর্মকাণ্ড দেখে এতটাই কষ্ট হয় যে ইচ্ছে করে দেশ ছেড়ে চলে যাই। এসব ভেবে কষ্ট পেও না আম্মু। যারা পরিবার থেকে শিক্ষা পায় না তারা কারো কথায় ভালো হবেন নয়। তুমি চিন্তা করো না। আচ্ছা থাক, কাজ আছে। মেঘালয় করুণ সুরে বলল। মিশুকে কি বাইরে পাঠাতে হবে মা? মা মেঘালয়ের মুখের দিকে তাকালেন। ছেলেটার মুখটা দেখে বড্ড মায়া লাগলো উনার। হাসার চেষ্টা করে বললেন, দেখা যাক, আগে দেখা করে আসুক। তোকে যেটা বললাম সেটা একটু দেখিস, আমি রান্নাঘরে যাই। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বের হয়ে গেলেন রুম থেকে। মেঘালয় গভীর চিন্তায় ডুবে গেল। একসাথে দুটো খারাপ খবর, ভেবে চিন্তে সমাধান আসতে হবে। খারাপ সময়ের থেকেও কঠিন হচ্ছে এমন সময়ে নিজেকে শক্ত রাখাটা। ঘুমিয়ে পড়েছে মিশু। মেঘালয় একটা বিষয়ে রিসার্চ করছিল। হঠাৎ চোখ ঘোরাতেই দেখলো মিশু গুটিসুটি মেরে ঘুমাচ্ছে।
ল্যাপটপটা বন্ধ করে পাশের টেবিলে রেখে দিল মেঘালয়। তারপর নিচু হয়ে এগিয়ে এলো মিশুর দিকে। মিশুর বাহুতে হাত দিয়ে দেখলো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। একটা কাঁথা টেনে নিয়ে ভেতরে ঢুকে পড়ল মেঘ। এক হাতে ভর দিয়ে উঁচু হয়ে মিশুর মুখের দিকে তাকিয়ে রইল হা করে। মিশু গভীর ঘুমে মগ্ন। চিবুকের উপর থেকে এক গোছা চুল সরিয়ে মিশুর গলায় মুখ ডুবিয়ে দিল মেঘালয়। এক স্নিগ্ধতায় ভরা সুগন্ধ মিশে আছে মেয়েটার শরীরে। মিশুর এক হাতের উপর নিজের হাত রেখে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে দিল মেঘালয়। তারপর উপর হয়ে এসে মিশুর বুকের মাঝখানে মাথা রাখল। গেঞ্জির উপরেই মাথা ঢুকিয়ে দুবার শ্বাস গ্রহণ করতেই চমকে উঠল মিশু। টের পেল মেঘালয় আঙ্গুলের মাঝে আঙ্গুল বেঁধে রেখেছে। ও আরেক হাতে মেঘালয়কে বুকে চেপে ধরল। ঘুমের ঘোরেই বলল, আমার কলিজার ভেতর ঢুকে যাও প্লিজ, কেউ যেন আর আলাদা করতে না পারে। মেঘালয় মিশুকে শক্ত করে ঝাপটে ধরে বলল, কেউ আলাদা করবে না পাগলি। আমার ভয় হচ্ছে মেঘ, খুব ভয় হচ্ছে। মেঘালয় বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ল। মিশুকে বুকের উপর টেনে নিয়ে চুলে হাত বুলাতে বুলাতে বলল, ভয় পেও না, আমি তো আছি সব সময়। আমি তোমাকে ছেড়ে দেশের বাইরে চলে যেতে পারবো না মেঘমণি। আমিও তোমাকে যেতে দিব না মিশু। আমাকে আগলে রাখো না প্লিজ। মিশুর মাথাটা বুকে চেপে ধরে চোখ বুজে রইল মেঘালয়। কিছুক্ষণ পর মিশু বলল, আমার খুব পা দুটো ব্যথা করছে। সে কি, কেন? জানি না, ব্যথা করছে হঠাৎ। কোথায় ব্যথা করছে? মিশু হাত দিয়ে দেখিয়ে দিল হাঁটুর নিচে। মেঘালয় মিশুকে শুয়ে দিয়ে উঠে এসে লাইট নিভিয়ে দিল। তারপর বিছানায় মিশুর পায়ের কাছে বসে পা টেপার জন্য হাত বাড়ালো। মিশু চমকে উঠে বলল, এই কি করছেন আপনি? তোমার না পা ব্যথা করছে? ধ্যাত, সেজন্য টিপে দিতে হবে নাকি? শুয়ে পড়ুন তো। চুপচাপ ঘুমাও তুমি, আমি এক্ষুনি ব্যথা সারিয়ে দিচ্ছি। তুমি ঘুমাও, যাও। মিশু অনেক চেষ্টা করেও মেঘালয়কে সরাতে পারল না। মেঘ প্রথমে দু হাতে মালিশ করে দিল। তারপর প্লাজো তুলে আলতো করে চুমুতে ভরিয়ে দিল মিশুর দুই পা। বারবার শিহরিত হয়ে উঠতে লাগলো মিশু। চোখ বেয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু কেন কাঁদছে নিজেও জানে না মিশু। পরদিন সকালেই মিশুকে রংপুরের বাসে তুলে দিল মেঘালয়। গাড়িতে ওঠার সময় মিশু মেঘালয়ের হাত চেপে ধরে বলল, আমার একা একা যেতে ইচ্ছে করছে না, আপনি আমাকে রেখে আসুন না। মেঘালয়েরও যেতে ইচ্ছে করছিল, কিন্তু সংশয়ের ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। ছেলেটা কেন মায়ের পিছনে লেগেছে দেখাটা জরুরি। যাওয়ার সময় বারবার করুণ চোখে মেঘালয়ের দিকে তাকাচ্ছিল মিশু। মোটেও একা যেতে চাচ্ছে না। মেঘালয় অনেক বুঝিয়ে পাঠিয়ে দিল ওকে। বাসে উঠে একবারও মেঘালয়ের দিকে তাকালো না মিশু। রাগ করে গাল ফুলিয়ে রইল। মেঘালয় ছুটে গিয়ে এক গাদা আইসক্রিম নিয়ে এসে ওর কোলের উপর দিয়ে বলল, এগুলো খেও, আর মন খারাপ করো না পাগলিটা। আর তো মাত্র 2 দিনে, তারপর সারা জীবনের মতো সবসময় আমার সাথে থাক। তারপর সারা জীবনের মতো সবসময় আমার সাথে সাথে রাখবো। তবুও মিশু কোনো কথা বলল না, গাল ফুলিয়ে বসে রইল। বাস ছেড়ে দিল এমন সময় মেঘালয় নেমে পড়ল বাস থেকে। জানালায় রাখা মিশুর হাতের দিকেই তাকিয়ে রইল মেঘালয়। মিশু অভিমান করে বসে আছে, একবারও তাকাচ্ছে না মেঘালয়ের দিকে। বাস অনেক দূর চলে আসার পর হঠাৎ একবার জানালা দিয়ে মাথা বের করে বাইরে তাকালো মিশু। মিশু তখন আর মেঘালয়কে দেখতে পেল না। বাস অনেক দূর চলে এসেছে। ইয়ারফোনে ফুল ভলিউমে গান ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে রইল মিশু। মনটা খুব খারাপ হয়ে গেছে। এবার একা একা একদমই যেতে ইচ্ছে করছিল না। মেঘালয়টা বুঝলো না কিছুতেই। কান্না পেয়ে যাচ্ছে মিশুর। চোখ বন্ধ করে বসে রইল অনেকক্ষণ। হঠাৎ পাশের সিটে কারো বসার আওয়াজ পেয়ে চোখ মেলে তাকালো। এরপর দুজনেই অবাক। তন্ময় নিজেও অবাক হয়ে মিশুর নাম উচ্চারণ করল। মিশুর চোখ এমনিতেই ছলছল করছিল। এখন তন্ময়কে দেখে মেজাজটা আরও বিতৃষ্ণায় ভরে গেল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে মিশু বলল, তুমি এখানে কেন? তন্ময় কোনো উত্তর না দিয়ে ফেলফেল করে চেয়ে আছে মিশুর দিকে। মিশু আবারও জিজ্ঞেস করল, তুমি আমার পাশে কেন? যাচ্ছ কোথায়? আমি একটু বগুড়ায় যাব, কাজ আছে। মিশু রেগে বলল, যাও তো, আমার পাশে কেন তুমি? কি আজব, আমি কি করে জানাবো আমার পাশের সিটটাই তোমার? মেঘালয় জানে টুকু এই যে তুমি বগুড়া যাচ্ছ,
তাও আবার আজকেই, আর আমার পাশেই বসেছো। আমার তো মনে হচ্ছে তুমি জেনে শুনে এখানে টিকিট কেটেছো। বাসে ওঠার সময় আমাদের দেখোনি? তন্ময় ভেবাচেকা খেয়ে বলল। আমি সত্যি জানি না তুমি এখানে বসবে। আমার টিকিট তো আমি কাটিনি, একটা ফ্রেন্ডকে বলেছিলাম। আর তুমি বাসে উঠেছো কোথা থেকে তা তো আমি জানি না, আমি মাত্রই উঠলাম। মিশু রাগটা সামলে নিয়ে ইয়ারফোন খুলে চুপচাপ বসে রইল। কি কাকতালীয় ভাবে তন্ময়ের সাথে দেখা হয়ে গেল, তাও আবার সে পাশের সিটেই বসেছে। কোনো এক অদ্ভুত কারণে তন্ময়কে আজ খুব অসহ্য লাগছে। কয়েকদিন আগে ওর জন্যই মেঘালয়ার শাশুড়ি মায়ের সাথে ঝামেলা হয়েছিল মিশুর। তন্ময়কে অসহ্য লাগাটাই স্বাভাবিক। ইয়ারফোন কানে দিয়ে ফুল ভলিউমে গান ছেড়ে দিল মিশু। খুব অপ্রস্তুত বোধ করছে আজকে। অনেকক্ষণ কেটে যাওয়ার পর তন্ময় জিজ্ঞেস করলো। আমার ওপর রেগে আসো? মিশু শুনতে পায়নি কথাটা। তন্ময় হাত রাখলো মিশুর হাতের উপর। শিউরে উঠে হাত সরিয়ে নিল মিশু। চমকে উঠে তাকালো তন্ময়ের দিকে। চোকাচোকি হতেই কিছুক্ষণের জন্য দৃষ্টি আটকে গেল মিশুর। তন্ময়ের দৃষ্টি কত শীতল। এই চোখে কোনো ভয় নেই, পাপ নেই, কোনো করুণা নেই। যেটা আছে সেটার নাম কান্না। বাবা মা সবাইকে হারিয়ে কতটা অসহায় হয়ে গেছে ছেলেটা। ওর চোখ জুড়ে আজকে শুধুই কান্না, হাহাকার। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না মিশু। দৃষ্টি সরিয়ে নিল। তন্ময় বলল। কি হলো মিশু? মিশু মাথাটা ঝেড়ে বলল। কিছু না। মাত্র কয়েকদিনে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। একটা রিকোয়েস্ট করব, পুরোটা রাস্তা দয়া করে চুপচাপ থাকতে পারবা? চুপ করে গেল তন্ময়। ওর কিছু বলার মুখও নেই। কত দ্রুত হারিয়ে ফেলল মিশুকে। আর নিমিষেই অন্য কেউ আপনও করে নিল মেয়েটাকে। খারাপ কই, মেয়েটা তো অনেক সুখেই আছে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল তন্ময়। এদিকে মেঘালয় মাকে ফলো করে অফিস থেকে বেরিয়েছে মাত্র। সংশয়কে দেখেই বুঝতে অসুবিধা হলো না ওর। মায়ের গাড়িটা আগে আর মেঘালয় পিছনে। কিছু দূর আসার পর হঠাৎ মায়ের গাড়ি বন্ধ হয়ে গেল। লোকজন ছুটে গেল সামনের দিকে। মেঘালয়ও গাড়ি থেকে নেমে ছুটে বাইরে এলো। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মেঘালয় ছুটে সামনে এসে দেখলো একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে একটা বাইক উল্টে পড়ে আছে রাস্তায়। বাইকের উপর সেই সংশয় নামের ছেলেটা। মেঘালয় নিজেই আগে দৌড়ে এসে সংশয়কে টেনে তোলার চেষ্টা করলো। সংশয়ের মাথা ফেটে রক্ত পড়ছে। মাথায় হেলমেট দেয়া ছিল না। মেঘালয় ওকে টেনে তুলেই কোলে নিয়ে এসে মায়ের গাড়িতে তুলে দিল। তারপর বলল, ওকে আগে হসপিটালে নিয়ে যাও। সংশয়ের মাথা ফেটে রক্ত পড়ছে। তবুও বর্ষা আহমেদকে দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। ঢোক গিলে তাকিয়ে রইল ওনার দিকে। মা সংশয়ের কাঁধটা নিজের কোলের উপর নিয়ে ড্রাইভারকে বললেন ফার্স্ট এড বক্সটা দিতে। মুহূর্তের মধ্যে প্রাথমিক চিকিৎসা শুরু করে দিলেন উনি। সংশয়ের অবস্থা যাকে বলে বাকরুদ্ধ হওয়া। ও যাকে ফলো করতে এসে আজ অ্যাক্সিডেন্ট করলো, তিনি গাড়িতে তুলে সেবা করছেন, আবার হাসপাতালেও নিচ্ছেন। কি অদ্ভুত ব্যাপার। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। রাস্তার লোকজন পাশে সরে গিয়ে গাড়িটাকে চলে যাওয়ার রাস্তা করে দিল। মেঘালয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলল, কখন কোন দুর্ঘটনা ঘটে যায় আমরা কেউই জানি না। এজন্যই বাইকে উঠলে সবসময় মাথায় হেলমেট পরা উচিত। একজন লোক বলল। যে গাড়িটাকে আটক করা হয়েছে সেই গাড়ির ড্রাইভার বলে উঠল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। ওই বাইকটাই হঠাৎ সাইড চেঞ্জ করে এই সাইডে এসেছে আর আমার গাড়িতে ধাক্কা খেয়েছে। পুরোটাই ওই বাইকের ছেলেটার কারণেই হয়েছে। লোকজন চিল্লাচিল্লি শুরু করে দিল। দু একজন আবার ড্রাইভারকে নির্দোষও বলল। মধ্য থেকে এক লোক বলে উঠল, ড্রাইভারের কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দিন। মেঘালয় অবস্থা দেখে বলল, ছেলেটার তেমন কোনো ক্ষতি হয়নি, তবুও ওকে হসপিটালে পাঠানো হয়েছে। এখন আপনারা যে যার কাজে যান। আমি নিজেও খেয়াল করেছি ছেলেটা আঁকাবাঁকাভাবে বাইক চালাচ্ছিল। লোকজন আর কেউ কিছু বলল না। সবাই চলে গেল যে যার মতো। মেঘালয় নিজের গাড়িতে এসে উঠল। তারপর চলে এলো মায়ের হাসপাতালে। আসামি নিজে থেকেই ধরা পড়েছে, আর ওকে ছাড়বে কে? ঘটনার নাড়ি ভুড়ি সব টেনে বের করবে মেঘালয়। গাড়ি মোটামুটি ভালো গতিতেই এগোচ্ছিল। বাইপেলে ঢোকা মাত্র শুরু হলো জ্যাম। মিশু ফুল ভলিউমে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। তন্ময় কোনো কথা না বলে একটানাভাবে ফেসবুকিং করে যাচ্ছে। মিশুর ঘুম ভাঙলে দেখলো গাড়ি এখনো ঢাকা ছাড়েনি, জ্যামেই আটকে আছে। চোখ কষলে ফোনটা বের করলো মিশু। দেখলো মেঘালয় অনেকবার কল দিয়েছে। ফোন সাইলেন্ট করা ছিল বলে বুঝতে পারেনি ও। কল ব্যাক করা মাত্র মেঘালয় রিসিভ করে বলল, ঘুমাচ্ছিলে? রাগ কমেনি তোমার?
ঘুমাচ্ছিলাম। আচ্ছা, শরীর কেমন লাগছে? অনেক ভালো, কিন্তু বাস এখনো জ্যামে আটকে আছে। ঢাকা ছাড়তে পারিনি এখনো। তোমাকে গাড়িতে পাঠানোর দরকার ছিল, কিন্তু ড্রাইভারের অনেক কাজ এখন। বলছোই তো, বিয়েবাড়ির কত ঝামেলা। আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনি সময় মতো লাঞ্চ করে নেবেন। মিশু, আমি একটা ঝামেলা আছি। কিসের সংশয়? তোমাকে পরে বলবো সবকিছু, এখন একটু রাখি। আচ্ছা। মিশু বলে ফোনটা ব্যাগে রেখে দিল। পানির পিপাসা পেয়েছে খুব, কিন্তু পানি রাখা আছে ব্যাগে, আর ব্যাগ মাথার উপর। ওটা নিতে হলে সিট থেকে বের হতে হবে। মিশু উঠে দাঁড়ালে তন্ময় জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? আমার ব্যাগটা নিতে হবে। আমি দিচ্ছি। ব্যাগ নামিয়ে দিল তন্ময়। মিশু ব্যাগ থেকে চিপস, কেক ও পানির বোতল বের করে নিল। গাড়িতে ওঠার সময় এক গাদা খাবার কিনে দিয়েছিল মেঘালয়। তন্ময় আবারও ব্যাগটা উপরে রেখে সিটে বসে পড়ল। মিশু কেকের প্যাকেট খুলে এক পিস কেক বের করে কামড় দিল। খেতে খেতে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। পুরো কেক শেষ করে ঢকঢক করে পানি খেলো। পানি খাওয়ার সময় গাড়ি ব্রেক কষতেই খানিকটা পানি জামার ভেতর ঢুকে গেল মিশুর। তন্ময় ওর মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। মিশুরও হাসি পেয়ে গেল। বোতলটা সামনে রেখে চিপসের প্যাকেট খুলে টুকটুক করে খেতে আরম্ভ করলো। তন্ময় কোনো কথা বলছে না। গাড়ির জ্যাম ছেড়ে দিয়েছে দেখে আনন্দে লাফিয়ে উঠল মিশু। তন্ময় মুচকি হাসল। মিশু চিপস খেতে খেতে আবারও ইয়ারফোন ঢুকিয়ে দিল কানে। মাথা দুলাতে দুলাতে চিপস খেতে লাগলো কুড়মুড় করে। কানে গান বাজছে, বদ্রিকে দুলহানিয়া। গানের তালে তালে মাথা দোলাচ্ছে মিশু। গাড়ি ছুটছে ছাই ছাই করে। জানালা দিয়ে বাতাস আসছে, বাতাসে চুল উঠছে মিশুর। মেঘালয় ওকে এসি গাড়িতে তুলে দিতে চেয়েছিল, কিন্তু জানালা দিয়ে বাতাস আসাটাকেই বিশুর বেশি পছন্দ বলে এসি গাড়িতে উঠেনিও। চিপস খাওয়া শেষ হলে খোসাটাকে সামনের সিটের পিছনে ঝুড়িতে রেখে দিল। তারপর বলল, এখন কি খাই? তন্ময় ওর দিকে তাকিয়ে জানতে চাইল। কিছু বলবে? মিশু ইয়ারফোন খুলে মুখ বাঁকা করে বলল, না। ভালো করে বলো, মুখ বাঁকা করে কেন? আমার সাথে কি কখনো তোমার শত্রুতা ছিল? ছিল, তুমি আমার হাজার জন্মের শত্রু। হাজারবার জন্ম নিলেও কি তুমি মেঘালয়কে বিয়ে করবে? 100 বার করব। হাজারবার জন্ম নিলে 100 বার ওকে বিয়ে করবা, তাহলে বাকি 900 বার কাকে করবা? মিশু মুখটা বাঁকা করে চোখ পাকিয়ে বলল, চুপচাপ বসে থাকো, এত পেঁচাল পারো কেন? ও সরি, তোমার পাশে বসে থাকলে আপনা আপনি মুখ দিয়ে ক্যাস্টেসের মতো আওয়াজ বের হয়। মিশু আবারও ইয়ারফোন কানে দিল। অযথা কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তন্ময় যে ওর পাশেই বসেছে সেটা মেঘালয়কে জানানো দরকার। কিন্তু মেঘকে এটাকে সহজভাবে নিতে পারবে? যদি দুশ্চিন্তায় পড়ে যায়। ভাবতে ভাবতে মেঘালয়কে কল দিল মিশু। দুবার রিং হলো, কিন্তু রিসিভ করলো না। হয়তো কোনো ঝামেলায় আছে। এদিকে তন্ময়ের কথাটা ওকে জানাতে না পারলে শান্তি লাগবে না মিশুর। আবার এটাও মনে হচ্ছে মেঘালয়কে না জানিয়ে জার্নিটা শেষ করাই যায়। ওকে বললে অযথা দুশ্চিন্তা করবে। তার চেয়ে বরং কোনো কথা না বলে চুপচাপ জার্নিটা শেষ করে ফেললেই হয়। বিয়েটা ভালোভাবে হয়ে যাক, এরপর একদিন বুঝিয়েই বললেই হবে। চোখ বন্ধ করে এইসবই ভাবছিল মিশু। জানলা দিয়ে শো শো করে বাতাস আছে। চোখ তুলে বাইরে তাকানোর চেষ্টা করলো। তলপেট খামচি ধরে আছে, একবার ওয়াশরুমে যাওয়া দরকার। কিন্তু বগুড়ার আগে বাস কোথাও ব্রেক দেবে বলে মনে হয় না। পেট চেপে ধরে বসে রইল মিশু। অনেকক্ষণ কেটে যাওয়ার পর মিশু আর থাকতে পারছে না, এবার ওয়াশরুমে যেতেই হবে। এইদিকে গাড়ি আগাচ্ছে খুব ধীরে ধীরে। একটু পরপরই জ্যামে আটকে যাচ্ছে। বগুড়া পৌঁছাতে আজকে বোধহয় সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু এতক্ষণ পেট চেপে ধরে বসে থাকাটা কষ্টকর। মিশুর মুখ দেখে তন্ময় হয়তো আন্দাজ করেছে কিছু। ও জানতে চাইল, কোনো সমস্যা? আমি ওয়াশরুমে যেতাম। তন্ময় কি যেন ভাবলো, তারপর জানলা দিয়ে বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এখন কোথায় আছে। মিশু মুখ বিকৃত করে বলল, গাড়িটা এদিকে কোথাও ব্রেক দিতে পারে না? খুব কষ্ট হচ্ছে। আবার জিজ্ঞেস করে কষ্ট হচ্ছে কিনা? মূত্রথলির প্রেশার কমাতে হবে বাবা। গাড়িটা থামবে কখন? তন্ময় চিন্তায় পড়ে গেল। মেয়েটার কষ্ট হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে ওকে দেখে, কিন্তু বাস থামবে বগুড়ায় গিয়ে। এখনো কয়েক ঘন্টা লাগতে পারে। মেয়েটা এতক্ষণ সহ্য করবে কি করে? বাধ্য হয়ে উঠে এলো তন্ময়। বাসের ড্রাইভারের
পাশে বসে ওনাকে বলল। গাড়িটা সামনে কোনো রেস্টুরেন্ট দেখে থামাবেন। ড্রাইভার অবাক হয়ে তন্ময়ের দিকে একবার তাকালো। সুপারভাইজার এসে জিজ্ঞেস করলো। কোনো সমস্যা আপনার? তন্ময় বলল। গাড়িটা সামনে কোথাও দাঁড়া করাবেন, একজন মহিলা ওয়াশরুমে যাবে। না না, গাড়ি কোথাও দাঁড় করানো যাবে না। এইমাত্র রাস্তাটা ফাঁকা পেলাম, সোজা চলে যাব। একেবারে বগুড়ায় গিয়ে বাস ব্রেক হবে, এর আগে হবে না। তন্ময় রেগে উঠে এসে বলল। বাস চালানোর সময় ঠিক 2 জায়গায় দাঁড় করিয়ে তোমরা পুরুষরা গাড়ি থেকে নেমে প্রস্রাব করতে বসো। এর জন্য বোঝা না, একটা মেয়েও সমস্যা হতে পারে। হয় বাস থামাবা, আর নয়তো আমি এ বাস থামিয়ে দেব। থামা বলছি। তন্ময়ের রাগ দেখে ড্রাইভার বাস থামাতে বাধ্য হলো। সকল যাত্রী মাথা তুলে তাকালো সামনের দিকে। সবার চোখে কৌতূহল। মিশু একবার তাকিয়েই বুঝে গেছে কাহিনী কি। বাস ড্রাইভার তন্ময়ের দিকে তাকিয়ে বলল। ভাই, চিল্লাচিল্লির দরকার নাই, গাড়ি থামিয়েছি, কে ওয়াশরুমে যাবে নিয়ে যান আপনি। তন্ময় সিটের কাছে এসে মিশুকে বলল। আসো আমার সাথে। তারপর বাসের দরজায় এসে ড্রাইভারকে বলল। আবার আমাদেরকে রেখেই বাস ছেড়ে দিও না, নাইলে কিন্তু সারা জীবনের মতো আপনার বাস চালানো বন্ধ করে দেব। সুপারভাইজার বিরক্ত হচ্ছে, সাথে ক্ষোভ নিয়ে তাকাচ্ছে। কিন্তু ড্রাইভার কিছু বলছে না। সে জানে যাত্রীরা চাইলেই অনেক কিছু করতে পারে। চুপচাপ বাস থামিয়ে বসে আছে। তন্ময় মিশুকে নিয়ে নেমে গেলে আরও কয়েকজন লোক ওনাদের স্ত্রীকে নিয়ে নেমে আসলো। সবাই বলছিল বাসটা ব্রেক দিয়ে ভালোই করেছে। জ্যামে 3 ঘন্টা আটকে থাকার পর বাস ছেড়েছে। যাত্রীরা তো আর যন্ত্র নয়। মিশু ফ্রেশ হয়ে এসে তন্ময়ের দিকে তাকিয়ে এসে ফেলল। তন্ময় বলল। হাসছো কেন তুমি? তোমার রাগ দেখে ড্রাইভার যা ভয় পেয়েছে বাবা। তুমি এখন খুশি? থ্যাঙ্কস। বাসের আরও কয়েকজন যাত্রী এসে ধন্যবাদ জানালো তন্ময়কে। তন্ময় প্রসন্ন হাসি ফিরিয়ে দিল। তন্ময় মিশুকে বাসে উঠতে বলে নিজে দোকানে গিয়ে কিছু খাবার কিনে নিল। সবাই এসে বাসে উঠলে বাস চলতে শুরু করলো আবারও। মিশু হেসেই খুন হয়ে যাচ্ছে। তন্ময়ের আচরণের কারণে এখনও হাসি থামছে না ওর। এমন সময় ফোনটা বেজে উঠল। মেঘালয় ফোন করেছে। মিশু রিসিভ করে হাসতেই লাগলো। মেঘালয় হেসে বলল। এই পাগলি, হাসছো কেন এভাবে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? আমি তোমার উপর রাগ করি না কখনো, বলো। আমার পাশের সিটে না তন্ময় বসেছে, ও বগুড়ায় যাবে। কি অদ্ভুত ব্যাপার, আমার পাশের সিটটাই ওর হলো। জানি। মানে কিভাবে জানো? তন্ময় ফোন করে বলেছে আমাকে। মিশু চমকে তাকালো তন্ময়ের দিকে। চুকাচুকি হয়ে গেল দুজনাতে। তন্ময় মেঘালয়কে ফোনে জানিয়েও দিয়েছে। অদ্ভুত। মেঘালয় বলল। তন্ময়ের অসুস্থতার সময় প্রায় ছুটে গেছে হাসপাতালে। 2জন নার্সকে বলে দিয়েছিলাম সার্বক্ষণিক ওর খেয়াল রাখতে। এখনও আমাকে অনেক রেসপেক্ট করে। বাসে উঠেই তুমি ঘুমিয়ে পড়েছিলে, তখন তন্ময় আমাকে ফোনে জানিয়েছে। মিশু আর কিছু বলল না। শত্রুতার বদলে বন্ধুত্ব দেখে ওর অবাক লাগছে। কেবলমাত্র মেঘালয় বলেই এটা সম্ভব হয়েছে। মেঘালয়ের সাথে মিশুর চরিত্রেরও অদ্ভুত মিল। আল্লাহ তাআলা দুজনকে দুজনের জন্যই সৃষ্টি করেছেন। মেঘালয় বলল। তুমি টেনশন করো না, সাবধানে যেও। মিশু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা হড়বড় করে বলে দিল মেঘালয়কে। বলতে বলতে খিলখিল করে হাসছিল। সবটা শুনে মেঘালয় মনে মনে ধন্যবাদ জানালো তন্ময়কে। তারপর টুকটাক কথা সেরে ফোন রেখে দিল। মিশু সহজ হওয়ার চেষ্টা করলো তন্ময়ের সাথে। মেঘালয় বলে দিয়েছে সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে। ওয়েডিং প্রোগ্রামে আসার জন্যও দাওয়াত করতে বলেছে। তবুও আগ বাড়িয়ে কথা না বলে চুপ করে রইল মিশু। তন্ময় চিপস বের করে মিশুর দিকে এগিয়ে দিল। প্যাকেটে হাত ঢুকিয়ে চিপস নিয়ে মিশু বলল। থ্যাঙ্কস, মেঘকে ফোন করে বলে দিয়েছো বলে আরেকবার থ্যাঙ্কস। তুমি বলতে হয়তো আইনজির ফিল করবে, তাই আমি বলে দিলাম। তুমি সব দিক থেকেই অনেক ভালো তন্ময়, শুধু কি? কিছু না। জানি, শুধু তোমাকে অপমান করে ফিরিয়ে দেওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, তাই না? মিশু মাথা ঝাঁকিয়ে বলল। ছিল। এসব নিয়ে কথা না বলাই ভালো হবে। তো এখন কি করবে বলে ভাবছো, পড়াশোনা কিংবা চাকরি? আমার জীবনের মোড়টাই ঘুরিয়ে গেছে মিশু। বাবা নেই, মা নেই, ভাই বোন নেই, একেবারে একা। বেঁচে থেকে কি করব?
আপনজন বলে তো কেউ নেই আমার, একমাত্র তুমি ছিলে। তোমাকে তো আর কোনোদিন পাবো না। কার জন্য পড়াশোনা বা চাকরি করব বলো তো? মিশু নিশ্চুপ হয়ে শুনল। তন্ময়ের কথা শেষ হওয়ার পর বলল, নিজের জন্য বাঁচো তন্ময়। যা হারিয়েছো এগুলো একটাও আর ফিরে পাওয়ার মতো নয়। নিজেকে গুছিয়ে নাও, জীবনটাকে নতুনভাবে শুরু করো। তোমার জীবনটা তো তুমি নতুনভাবে শুরু করেছো, কিন্তু আমার জীবনে তো সব একেবারে শেষ হয়ে গেছে। এখানে শুরু করার মতো আর কিছুই নেই। এটা ভুল ধারণা তন্ময়, সব কিছু শেষ থেকেও শুরু করা যায়। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো। আঙ্কেল যা কিছু রেখে গেছেন সব দেখাশোনা করো। তোমার লাইফে আবার কেউ আসবে, তাকে নিয়ে একটা নতুন জীবন সাজাতে হবে। তন্ময় হাসার চেষ্টা করে বলল, তোমার পরের কাউকে নিয়ে ভাবাটা আমার পক্ষে সম্ভব নয় মিশু। আমি একেবারে কোমায় চলে যাচ্ছিলাম। তখনও প্রতি মুহূর্ত আমার আত্মাটা তোমার জন্য ছটফট করেছে। তোমার প্রতি আমার যে ভালোবাসাটা আছে এটা সারা জীবন থাকুক। মরতে চেয়েছিলাম, কিন্তু সেটাও তোমরা হতে দিলে না। তোমাকে ভালোবেসেই বাকিটা জীবন কেটে যাক। মিশুর অপ্রস্তুত লাগছে, কিন্তু এই মুহূর্তে কথাটা এড়িয়ে যেতেও পারছে না। ও বলল, আমাকে ভালোবেসে গেলেও বিনিময়ে এখন কিছুই পাবে না। বিয়েটা না হলে আমি নির্দ্বিধায় তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু আমার এখন কিছুই করার নেই। তন্ময় একবার তাকালো মিশুর মুখের দিকে। খুব মায়া লাগলো ওর। এই 1 মাসেই মিশুর ফিটনেস, চেহারা উজ্জ্বলতা সবকিছু বেড়ে গেছে। ত্বকে লাবণ্যময়তা বৃদ্ধি পেয়েছে। মিশুকে দেখলেই এখন ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। এই মেয়েটাকে কিভাবে ছাড়তে পেরেছিল সেটা ভাবতে পারছে না তন্ময়। ভাবলেই নিজেকে নিজেই মেরে ফেলতে ইচ্ছে করে। কেউ আর কোনো কথা বলল না। অনেকটা পথ কেটে গেল এভাবেই। মিশু ইয়ারফোন কানে গুঁজে দিয়ে বসে রইল চুপ করে। তন্ময়ও সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। এখন নিজের মুখটাও মিশুকে দেখাতে ইচ্ছে করছে না ওর। মাঝ যমুনা নদী ক্রস করার সময় মিশু উৎফুল্ল হয়ে উঠছিল। এই জায়গাটায় মেঘালয়ের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। হাত ধরে সেতু দেখানো, নতুন এক থ্রিল উপহার দেয়া, গাড়ি থেকে লাফ দেয়া, ট্রাকে ওঠা, সব কিছু ভাবলে দিনটাকে আবারও ফিরে পেতে ইচ্ছে করে। মিশুর অদ্ভুত লাগছে একটা জিনিস ভেবে। সেই রাতে ওর মরে যেতে ইচ্ছে করছিল খুব। সুসাইড করতে চাইছিল বারবার করে। মেঘালয় ওকে কত কিছু বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেছিল। তন্ময়কে ফোন করে দেখেছিল নাম্বার ব্ল্যাক লিস্টে রাখা। মিশু সেদিন প্রচুর কেঁদেছিল। অথচ আজ আবারও সেই একই জায়গায় তন্ময়ের সাথেই যাচ্ছে ও। আর তন্ময় এখন ঠিক একইভাবে মিশুকে চাচ্ছে। কিন্তু পাশাপাশি বসে থাকার পরও মিশু আজ অন্য কারো, যার জন্য মিশুর মরে যেতে ইচ্ছে করছিল। সেই মানুষটা ওর জন্যই মরতে বসেছিল। কি অদ্ভুত নিয়ম জগতের। ভাবতে ভাবতে সময় পেরিয়ে যাচ্ছে। বাসও চলছে দ্রুত গতিতে। বাকি পথটা কেউ কোনো কথা বলল না। দেখতে দেখতে বগুড়ার কাছাকাছি চলে এলো বাস। বিকেল পেরিয়ে এসেছে। কিছুক্ষণ পরেই সন্ধে নামবে। বগুড়ায় পৌঁছালেই নেমে যাবে তন্ময়। ও ভাবছিল শেষবারের মতো মিশুর সাথে আর কোনো কথাই হলো না। কিছু একটা বলতে যাবে এমন সময় হঠাৎ কি ঘটে গেল বোঝা গেল না। বাসটা অনেক দূর উপরে উঠে প্রকট শব্দ করে থেমে গেল। বাসে যাত্রীরা সামনে সিটের সাথে ধাক্কা গেল এসে। মিশু ও টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। তন্ময় দুহাতে ঝাপটে ধরল ওকে। বুঝে উঠতে সময় লাগলো অনেকক্ষণ। গাড়ি ব্রেক ফেল করেছে। ভাগ্যিস হঠাৎ থেমে গেছে, নয়তো সামনের কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলে কিংবা পাশে ডোবায় পড়ে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তন্ময় মিশুর দিকে তাকিয়ে বলল, ব্যথা পেয়েছো? সামান্য, এটা ব্যাপার না, কিন্তু এখন কি হবে? সুপারভাইজার এসে জানালে অনেক সময় লাগবে ঠিক করতে। এমনিতেই সন্ধে নেমে এসেছে। যদি এতক্ষণ সময় লাগে তাহলে বাসায় পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। মিশুর মুখটা ছোট্ট একটু হয়ে গেছে। বারবার মেঘালয়কে বলেছিল সাথে আসার জন্য, কিন্তু মেঘালয় এলো না। এত রাতে একা একা যাওয়াটাও রিস্কি হয়ে যাবে। বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে রইল দুজনে। বাসের মেরামত চলছে। মিশু নিষ্পলকভাবে তাকিয়ে আছে রাস্তার দিকে। তন্ময় ওর পাশেই দাঁড়িয়ে। কিছুক্ষণ কেটে যাওয়ার পর মিশু বলল, তুমি যেখানে যাবে সেটা কত দূর এখান থেকে? সিএনজিতে ঘন্টাখানেক লাগবে হয়তো। তাহলে তুমি চলে যাও। তুমি একা একা রাস্তা দাঁড়িয়ে থাকবে? রাত নেমে এসেছে, আমিও বরং থাকি। তোমাকে বাসে তুলে দিয়ে তারপর চলে যাব। মিশু কিছু বলল না।
বড়সড় দুর্ঘটনা হয়নি তাতেই সুক্রিয়া, কিন্তু এখন কি করবে বুঝতে পারছে না। গাড়ি এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যেখানে কোনো দোকানও নেই। খুব টেনশন বাড়ছে মিশুর। তন্ময় বলল, তোমাকে অন্য একটা বাসে তুলে দেই, তুমি চলে যাও। মিশু একবার ওর দিকে তাকিয়ে কিছু বলল না, ভালো লাগছে না ওর। মেঘালয়কে কল দিয়ে জানালো কীরকম সমস্যায় পড়েছে। কথাগুলো শুনে টেনশন ওরও বেড়ে যাচ্ছিল। কিন্তু তন্ময় পাশে থাকায় কিছুটা ভরসা পাচ্ছে। মেঘালয় মিশুকে বলল ফোনটা তন্ময়ের কানে দিতে। তন্ময় রিসিভ করে বলল, হ্যালো। ভাই তন্ময়, তুমি মিশুকে বাসা পর্যন্ত রেখে আসতে পারবে না? পারবো, কিন্তু অনেক রাত হয়ে যাবে। আমি আবার অত রাতে ফিরতে পারবো না। মিশুর বাবা মায়ের মুখোমুখি হতে চাচ্ছিলাম না। ওকে একা পাঠাতে চাইছিলাম না। আচ্ছা, আমি নিজে গিয়ে রেখে আসবো, টেনশন করো না। প্রয়োজনীয় কথা সেরে ফোনটা রেখে দিল মেঘালয়। মিশু ও তন্ময় দুজনে চাতকের মতো রাস্তার দিকে চেয়েছিল। গাড়ির পেছনে বিশাল জ্যাম লেগেছে, আর কোনো গাড়ি চলাচল করতে পারছে না। ঠিক করতে কতক্ষণ লাগবে বোঝা যাচ্ছে না। অপেক্ষা করাটা বিরক্তিকর, তবুও অপেক্ষা করতেই হচ্ছে। এমন সময় আকাশের মেঘ করে আসতে শুরু করেছে। যদি বৃষ্টি নামে তখন আরেক মুসিবত হবে, কারণ এভাবে ভিজে তো আর রাস্তায় দাঁড়িয়ে থাকা সম্ভব না। মিশুর চেহারায় চিন্তার ছাপ পড়ল। তন্ময় সব কিছু ভেবে বলল, মিশু, তুমি বরং আমার সাথে চলো, তোমার কোনো সমস্যা হবে না। আমার কাজিনের বাসা, রাতটা থেকে কাল সকালে তোমাকে বাসে তুলে দেব। মিশু আপত্তি জানালো। তন্ময়ের সাথে দাঁড়িয়ে থাকতেই ওর অপ্রস্তুত লাগছে। যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে পারলেই যেন বাঁচছে। তন্ময় মেঘালয়ের কাছে ফোন দিল আরেকবার। মেঘালয়কে কথাটা বলা মাত্রই ও বলল, এটা তো অনেক ভালো কথা। এত রাতে একা ওকে পাঠানোর প্রয়োজন নেই, আর তোমারও তাহলে ওর সাথে যেতে হবে না। তুমি বরং ওকে সাথে নিয়ে যাও, সকালে বাসে তুলে দিও। মেঘালয়ের সাথে তন্ময়ের অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। একজন আরেকজনকে অনেক বেশি বিশ্বাস করতে আরম্ভ করেছে। সেখানে মিশুকে বাসায় পৌঁছে দেওয়াটা এখন তন্ময়ের দায়িত্ব। মেঘালয় সরল মনে মিশুকে ওর সাথে পাঠিয়ে দিল। তন্ময়ের দূর সম্পর্কের বোনের বাসায় মেয়েটা ছাড়া আর কেউ নেই। রাস্তায় থাকা অবস্থাতেই বৃষ্টি নেমেছে। ওরা বৃষ্টিতে ভিজে সেখানে পৌঁছালো রাত 9টায়। ভেজা কাপড় বদলে একটা আকাশি রঙের কামিজ পরেছে মিশু। চুলে তোয়ালে বেঁধে খাবার টেবিলে আসলো। ও সদ্য স্নাত চেহারার দিকে তাকিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তন্ময়ের। হার্টবিটটা লাফ দিয়ে অনেকখানি বেড়ে গেল যেন। মিশুকে বাসে অনেক ক্লান্ত দেখাচ্ছিল, তার উপর ঘাম, ঝাড়নির দখল, ধুলাবালি আর এলোমেলো চুলে খুব মলিন দেখাচ্ছিল। অথচ এখন ওর চেহারায় যে লাবণ্যময়তা ফুটে উঠেছে তা দেখে যে কারো দৃষ্টি আটকে যাবে। বাইরে হাওয়ার ঝাপটানির সাথে সাথে বুকের ভেতরেও ঢিপ ঢিপ করতে আরম্ভ করেছে। টিনের চাল হওয়ার কারণে বৃষ্টির ঝমঝম শব্দটা প্রকট আকার ধারণ করেছে। প্লেটে খিচুড়ি দেখে মিশুর চোখ দুটো ঝিকমিক করে উঠল। উৎফুল্ল হয়ে টেবিলে বসে পড়ল ও। তন্ময় ওর উৎফুল্ল মুখটা যতবার দেখছে ততবার খুন হয়ে যাচ্ছে। মিশু খিচুড়ি মুখে দিয়ে বলল, ইয়াম্মি। আপু, লেবু নেই বাসায়? লেবু থাকলে আরো মজা হতো। লেবু আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। মেয়েটা লেবু আনার জন্য রান্নাঘরে ছুটে গেল। তন্ময় পলক না ফেলে তাকিয়ে আছে মিশুর দিকে, যেন প্রথমবার দেখছে ওকে। দৃষ্টিটা ওর মায়াবী মুখেই আটকে আছে, বিন্দুমাত্র নড়ানো যাচ্ছে না। মিশু খিচুড়ি খেতে খেতে বলল, আজকে সন্ধ্যাটা অনেক সুন্দর না তন্ময়? তন্ময় চমকে উঠল। মেয়েটা খুব সুন্দর করে ওকে ডাকে। কতদিন পর এভাবে নাম ধরে ডাকলো। মিশু বলল, এভাবে তাকিয়ে আছো কেন? খিচুড়ি খাও, দারুণ মজা হয়েছে খেতে। মিশু, বলো। এই মোমের আলোয় তোমাকে অনেক মায়াবতী লাগছে। চোখ তুলে তন্ময়ের দিকে তাকালো মিশু। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে তন্ময়। এই চোখে কোনো কামনা নেই সত্যি, কিন্তু ভালোবাসা আছে। ভালোবাসার দৃষ্টিগুলো সবসময়ই ভয়ঙ্কর হয়, সহজে এড়ানো যায় না। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল মিশুর। ও প্রসঙ্গ বদলানোর জন্য বলল, আচ্ছা, বাসটা কি এখন ঠিক হয়েছে? যদি ঠিক না হয় তাহলে যাত্রীরা কিভাবে কে কি করছে বলো তো? আমার তো টেনশন হচ্ছে সবার জন্য। তন্ময় একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, টেনশন করো না, বোধহয় ঠিক হয়ে গেছে। খিচুড়িটা অনেক মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। আপু লেবু এনে দিল।
মিশু লেবু নিয়ে খুব পায়েস করে খিচুড়ি খাওয়ায় মনোযোগ দিল। ইলেকট্রিসিটি চলে গেছে অনেক আগেই। এখানে ঝড় বৃষ্টি হলেই আর বিদ্যুৎ থাকে না। তন্ময়ের সামনে বসে থাকতে অপ্রস্তুত লাগছে বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো মিশু। তারপর মাথা ব্যথা করছে বলে দ্রুত পাশের একটা রুমে চলে গেল। আসার সময় একটা মোম সাথে করে এনেছে। মোমটা টেবিলের উপর রেখে চুল থেকে তোয়ালে খুলে ফেলল। তারপর হাত দিয়ে চুল ছাড়তে ছাড়তে আয়নায় তাকিয়ে নিজেকে একবার দেখল। মনে মনে বলল, আজ আমাকে সত্যি একটু অন্যরকম দেখাচ্ছে না, নাকি আবহাওয়ার কারণে এমন মনে হচ্ছে? ফোনটা নিয়ে মেঘালয়ের নাম্বারে কল দিল মিশু। এদিকে মিশুকে দেখার প্রবল আকাঙ্ক্ষাকে দমাতে পারেনি তন্ময়। দরজায় এসে হা করে তাকিয়ে আছে। যত দেখছে তত বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে ওর। প্রতি মুহূর্তে মনে হচ্ছে, মেয়েটা তো আমারও হতে পারতো। ও তো সব কিছু উজাড় করে আমাকেই ভালোবাসতো। মেঘালয় ফোন রিসিভ করে বলল, মিশু, তন্ময়কে পেয়ে আমাকে ভুলে গেছো, তাই না? এটা আবার কেমন কথা? এই জন্য আমি এখানে আসতে চাইনি। কতটা ভালোবাসি জানেনই তো, তবুও এই কথা। আচ্ছা বাবা, মজা করেছে। এবার বলো তো কি করছো? খুব জোরে বৃষ্টি নেমেছে গো, চুলগুলো ভেজা বলে বেশি রোমান্টিক ফিল করছি। বাবা গো, তাই নাকি? অনেক রোমান্টিক ওয়েদার। চারদিক অনেক নিস্তব্ধ, শুধু টিনের চালে ঝমঝম বৃষ্টির শব্দ শোনা যায়। আমাকে মিস করছো না? শুধুই কি মিস, আপনার জন্য রীতিমতো আমার কান্না পাচ্ছে। টেবিলের উপর মোম জ্বলছে। তার সামনে নিচু হয়ে এসে কথা বলছিল মিশু। মুখটা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছিল। ওর লাজ রাঙা মুখটা দেখে তন্ময়ের ভেতরে এমন সব প্রতিক্রিয়া হচ্ছে যা বলে বোঝানো সম্ভব না। ছেলেটা গলা কাটা পশুর মতো ছটফট করছে শুধু। বৃষ্টির শব্দের কারণে মিশুর কথা কানে আসছে না। অজান্তেই কি বলছে শোনার জন্য এগিয়ে এলো তন্ময়। মিশু উঠে এসে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। মেঘালয়ের কথা শুনতে শুনতে অন্যরকম অনুভূতি কাজ করতে শুরু করেছে ওর। দেয়ালে হেলান দিয়ে একটা পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো ও। তারপর মেঘালয়কে বলল, আমার একদমই ভালো লাগছে না। বিয়ের প্রোগ্রামটা তাড়াতাড়ি হচ্ছে না কেন? সব সময় আপনাকে আমার কাছে কাছে রাখবো। এই তো পাগলি, আর 2-3 ধৈর্য ধরো। শুনুন, আমি কিন্তু আপনাকে ছাড়া একটা মুহূর্ত একা থাকতে পারবো না বলে দিচ্ছি। আপনি যদি বিজনেসের কাজে দূরে কোথাও 3 দিনের জন্যও যান, সেখানেও আমাকে নিয়ে যেতে হবে বলে দিলাম। ওরে পাগলিটা রে, 3 দিনের জন্য গেলেও নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যেতে হবে। তখন একটু কাছে আসুন তো। এখন কিভাবে কাছে আসবো? মিশু চোখ দুটো বন্ধ করে ফেলল। এদিকে তন্ময় আরও কাছে চলে এলো ওর। মিশুর কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে তন্ময়। মিশু ফোনে বলল, মনে হচ্ছে কাছে আসুন। আমার না আপনাকে খুব জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে। শুধু জড়িয়ে ধরে থাকা না, আপনার উপরে উঠে খামচা খামচি কামড়া কামড়ি করতে ইচ্ছে করছে। শক্ত করে জাপটে ধরে আপনার শরীরটা খামচি দিয়ে একেবারে শেষ করে দিতাম। ওরে পাগলিটা, এইভাবে বলে আমি তো থাকতে পারবো না। আর তো মাত্র 2 দিন, ধৈর্য ধরো। এরপর দেখবো কেমন পারো। উফ, বাসর রাতে আপনাকে কামড় দিয়ে মেরেই ফেলবো আমি। আমার না ভীষণ অস্থির অস্থির লাগছে। বুঝতে পারছি রে, এত কাছে পাওয়ার পর কি এভাবে দূরে থাকা যায় বলো? যায় না। এরপর আর কখনো আমি আপনাকে দূরে যেতে দিবই না। এই মেঘমণি, বাবুই পাখি, বলো। আমার না আপনাকে দেখতে ইচ্ছে করছে, খুব জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে, আপনার কোলে বসে থাকতে ইচ্ছে করছে খুব খুব খুব। আর বলিস না রে, কষ্ট হচ্ছে আমার। মিশুর চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ও আর্দ্র কণ্ঠে বলল, প্রচণ্ড মিস করছি মেঘমণি। আমাকে তাড়াতাড়ি নিয়ে যান না আপনার কাছে। আপনার থেকে দূরে থাকতে পারবো না আমি। নিয়ে যান না তাড়াতাড়ি। এইভাবে ডাকলে কিন্তু এই রাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। না না, এত রাতে এমন পাগলামি করতে হবে না। আমি ধৈর্য ধরে লক্ষ্মী মেয়ে হয়ে যাচ্ছি। তন্ময় মিশুর সামনে দাঁড়িয়ে কথাগুলো শুনতে শুনতে ক্ষোভের ক্রোধে আগুন হয়ে উঠছে। মিশুকে এখনো প্রচণ্ড ভালোবাসে ও। আর মিশু অন্য একজনকে এভাবে ভালোবাসবে সেটা কিভাবে সহ্য হবে ওর? এতটা রাগ হচ্ছে যে সব কিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। না পারছে কাউকে বলতে, না পারছে সহ্য করতে।
শুধু দগ্ধ হচ্ছে ক্রমশই। মিশু বলল, এখন এই লক্ষ্মী মেয়েটাকে একটু জড়িয়ে ধরুন তো, জড়িয়ে ধরে এই মেঘমণি, আমার না প্রচণ্ড চুমু খেতে ইচ্ছা করছে। ক্ষোভে হিংসায় শরীরটা কাঁপছে তন্ময়ের। এমনিতেই অন্ধকার রাত, তার উপর ঝড়ো বৃষ্টি। মিশুর মুখে অন্য কারো জন্য এমন ভালোবাসা সহ্য করতে পারছে না তন্ময়। আরও কাছে এগিয়ে এসে খপ করে মিশুর কোমরে হাত দিয়ে চেপে ধরে ওকে কাছে টেনে নিল। ঘটনার আকস্মিকতায় জ্ঞানশূন্য হওয়ার মতো অবস্থা মিশুর। হাত থেকে পড়ে গেল মোবাইলটা। ভয়ে চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। গলাটা শুকিয়ে গেল মিশুর। গলা দিয়ে একটা অস্ফুটে আওয়াজ বেরিয়ে এলো শুধু, তুমি? তন্ময়ের চোখে প্রতিহিংসার আগুন। আগুন চোখে বলল, তোমাকে আমি অন্য কারোর হতে দিতে পারবো না, আমার সহ্য হচ্ছে না। মিশু রেগে বলল, আমি তো অন্য কারো হয়েই গেছি, আর কি হতে দেবে না, ছাড়ো আমাকে। তন্ময় মুখটা আরো কাছে এনে বলল, কিচ্ছু জানি না, আজ থেকে তোমাকে আমি আর কারো হতে দিচ্ছি না। মিশু গায়ের সমস্ত জোর দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আমাকে ছাড়ো, তুমি পাগল হয়ে গেছো? ছাড়বো কেন? তোমার না চুমু খেতে ইচ্ছে করছে? আমি আমার স্বামীকে বলেছি, মেঘালয় আমার স্বামী, আমার সব কিছু। মিশুকে ছেড়ে দিয়ে ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল তন্ময়। ভয়ে কাঁপতে কাঁপতে গাল ধরে বিছানার উপর বসে পড়ল মিশু। তন্ময় আরও কাছে এসে ওর সামনে দাঁড়ালো। ফোনটা বেজে চলেছে অনেকক্ষণ ধরে। মেঝে থেকে ফোনটা তুলে কল রিসিভ করার সাহসটাও পাচ্ছে না মিশু। ফোনের দিকে তাকিয়ে দেখলো মেঘালয় কল করেই যাচ্ছে। মিশু নিচু হয়ে ফোনটা তোলার চেষ্টা করতেই তন্ময় আগে তুলে নিল সেটা। তারপর খুব জোরে দেয়ালে আছাড় মারতেই স্ক্রিন ফেটে নিচে পড়ে গেল। ভয়ে আটকে উঠল মিশু। কদিন আগেই মেঘালয় কিনে দিয়েছে ফোনটা, চোখের সামনে এভাবে ভেঙে ফেলল। মিশুর বাকরুদ্ধ হওয়ার মতো অবস্থা। এমন সময় তন্ময়ের ফোন বেজে উঠল। মেঘালয় ফোন করেছে। তন্ময় ফোনটা সাইলেন্ট করে রেখে বলল, ওর কল ধরা যাবে না, কল দিতেই থাকুক। মিশু চেঁচিয়ে ডাকলো, আপু, এই আপু। মিশুর মুখটা চেপে ধরে তন্ময় বলল, চেঁচাবা না, একদম চিল্লাচিল্লি করবা না। মিশুর মুখটা চেপে ধরে রেখেছে তন্ময়। এদিকে তন্ময়ের ফোনে বারবার কল দিয়ে যাচ্ছে মেঘালয়। ফোনের দিকে আর চোখে তাকিয়ে কেঁদে ফেলল মিশু। আজকে ও অনেক অসহায়। এই অসহায় অবস্থা থেকে আদৌ পরিত্রাণ পাবে কিনা জানে না। দু চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়াতে লাগলো। এতটা মানসিক চাপ নিতে না পেরে জ্ঞান হারিয়ে তন্ময়ের হাতেই পড়ে গেল মিশু। মিশুকে বিছানায় শুয়ে দিয়ে আগে নিজেকে সামলে নিল তন্ময়। তারপর মেঘালয়ের নাম্বারে কল দিল। মেঘালয় রিসিভ করতেই উদ্বিগ্ন স্বরে বলল, হ্যালো হ্যালো। হ্যালো ভাই, বলো। এতবার ফোন করছো যে? তো আমার ফোন ভাইব্রেট করা ছিল, তাই আমার বোনের সাথে গল্প করছিলাম। মিশুর নম্বর বন্ধ কেন? মিশু কোথায়? ও তো পাশের রুমে শুয়ে পড়ছে, ওর ফোনের মেবি চার্জ নেই। আমি আমার ফোনটা ওকে দিয়ে আসছি এক্ষুনি, টেনশন করো না। মেঘালয় যেন হাঁফ ছেড়ে বাঁচল। এক্ষুনি কি যে টেনশন শুরু হয়ে গিয়েছিল। মেয়েটাকে একা পাঠানো উচিত হয়নি। তন্ময়কে ধন্যবাদ জানিয়ে ফোন রাখলো মেঘালয়। সাথে সাথে মনে মনে প্রতিজ্ঞা করলো আর ভুলেও কোনো দিনও মিশুকে একা ছাড়বে না। পাগলিটাকে সবসময় সাথে সাথেই রাখবে। ফোন বন্ধ হওয়াতে নিশ্চয়ই এখন গাল ফুলিয়ে বসে আছে। এদিকে তন্ময় নিজের ফোনটা সাইলেন্ট করে রাখলো। তারপর এক গ্লাস পানি এনে হালকা পানি ছিটা দিল মিশুর মুখে। চমকে উঠে চোখ মেলল মিশু। এখনও চোখে মুখে ভয়ের ছাপ। তন্ময়কে দেখে চিৎকার না করে বরং ধীরে সুস্থে উঠে বসলো। তারপর ঠান্ডা গলায় বলল, কি চাচ্ছ তুমি এখন? তোমাকে? আমাকে না, আমার শরীরটাকে। তোমাকে পুরোটাই চাই আমি। আমি পুরোটাই মেঘালয়ের হয়ে গেছি। আমার বলতে কিছুই অবশিষ্ট নেই। তুমি আমাকে চাইলে বড় জোর রেপ করতে পারবে, এর বেশি কিছুই পাবে না। কিন্তু ভালোবাসাকে কখনো ধর্ষণ করা যায় না তন্ময়। মিশু উত্তেজিত হওয়ার বদলতে ঠান্ডা মেজাজে কথাগুলো বলে গেল। এতক্ষণ সেন্সলেস হয়নি, স্বপ্ন দেখলো নাকি মেয়েটা? বিন্দুমাত্র ভয়ের রেশ চেহারায় নেই। ভরকে গিয়ে তন্ময় তাকিয়ে রইল ওর দিকে। মিশু বলল, আমার খুব শরীর খারাপ লাগছে, আবার হয়তো মাথা ঘুরে পড়ে যাব। তোমার সাথে এই ব্যাপারগুলো খোলাখুলিভাবে শেয়ার করা দরকার। এখন তুমি আসলে কি চাইছো? আমি তোমাকেই চাই মিশু, তোমার সাথে সারা জীবন থাকতে চাই, তোমার ভালোবাসা নিয়ে থাকতে চাই। ভালোবাসা এভাবে পাওয়া যায়? বরং আজকের পর থেকে তোমার প্রতি যে ভালোবাসাটুকু ছিল
সেটাও ঘৃণায় পরিণত হয়েছে। যেদিন বউটি নিয়ে তোমাকে মারতে গিয়েছিলাম সেদিন কাজটা সম্পন্ন করাই বোধহয় ভালো ছিল। মিশুর কাছে এগিয়ে আসলো তন্ময়। কাছে এসে মুখটা দু হাতে ধরার চেষ্টা করলো। মিশু বাধাও দিল না, চিৎকারও করলো না, বরং এগিয়ে এসে বলল,